আসসালামু আলাইকুম উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ ক্লাস, রোগীলিপিকরণ সহজ 146তম ক্লাস। একশো 45তম ক্লাস নাঙ্গলকোট থেকে করার পরে 145তম ক্লাস নাঙ্গলকোট থেকে করার পর মাঝখানে 2 দিন লাইভে আসতে পারিনি ব্যস্ততার কারণে। আজ 146তম ক্লাস। আজকে আমার রোগীলিপি করবেন ডাক্তার শাহিদা নাসরিন। আর রোগীলিপির বিষয় হচ্ছে ঘাম সম্পর্কে জানবেন। আজকে আমার ঘাম সম্পর্কে জানবেন ডাক্তার শাহিদা নাসরিন। আসসালামু আলাইকুম অডিয়েন্স, 145তম ক্লাসে ডাক্তার নিজামুদ্দিন সালেহ এবং ডাক্তার আনসারী সাহেব, যে ওরা দুইজন আমার যে বিষয়ে জেনেছিলেন সেই বিষয়টি কি ছিল, ওনারা যে বিষয়ে প্রশ্ন করেছিলেন বা যে বিষয়ে জেনেছিলেন সেই বিষয়টি কি ছিল একটু লিখে জানান। 145তম ক্লাসে আমাদের আলোচনা বিষয় কি ছিল, যাদের জানা আছে একটু দ্রুত লিখে জানান। 145তম ক্লাসে আলোচনার বিষয় কি ছিল একটু দ্রুত লিখে জানান। 145তম ক্লাস। বাকিবিল্লাহ, দ্রুত লিখে জানান। পেজে আইডিতে শেয়ার দিয়ে দাও। আমার বলতে দাও, আইডিতে শেয়ার দাও। একটু দ্রুত লিখে জানান 145তম ক্লাসে আলোচনা বিষয় কি ছিল। 145তম ক্লাসে এবার আপনি আমাকে জানতে পারেন আজকে আলোচ্য বিষয় কি আপনার ঘাম। একটু লিখে দেন ঘাম। ঘাম একটু বড় করে লেখেন যে দূর থেকে দেখা যায়। ঘাম, তাহলে ঘামের কি জানবো, তাই তো? তাহলে আজকে আমার ঘামের কি জানবেন, আমার ঘাম কি অবস্থা, ঘাম সম্পর্কে আপনার জানার কি আছে একটু জানতে শুরু করতে পারেন। আপনার শরীরে ঘাম হয় কি না? ঘাম হয় কি না? জি। ঘাম আবার কার না হয়? কম না বেশি? বেশি আর কম বুঝি না, হয় ঘাম। আপনার শরীরের কোন অঙ্গে বেশি ঘাম হয়? অঙ্গ বলতে বুঝতে পারলাম না। আপনার তো শরীর পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত, এর মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে। আপনার কোন অঙ্গে বেশি ঘাম হয়? কোন অঙ্গে বেশি ঘাম হয়? মানে অঙ্গ বিশেষে ঘামের পর্ব আছে আপনাদের? জি। মানে অঙ্গ
যেমন মাথায় গাম, পায়ে গাম, চোখে গাম, হাতের তালুতে গাম, আঙুলের ফাঁকে গাম, বিদেশে গাম, উদরে গাম, কানের পিছনে গাম, গলায় গাম, মুখমণ্ডলের ঘাম, উপরের ঠোঁটে গাম, নিচের ঠোঁটে গাম, নাকের চারপাশে ঠান্ডা গাম, কপালে গাম, মাথার পিছনে গাম, ঘাড়ে গাম, হাঁটুতে গাম, দুই স্তনের মধ্যখানে ঘাম, পেরিনিয়ামে ঘাম, তারপর যে অঙ্গ আপনার অবশ হয়ে গেছে ওই অঙ্গে ঘাম, যে অঙ্গ রোগাক্রান্ত হয়ে গেছে ওই অঙ্গে ঘাম, শুধু নাকে ঘাম, পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে ঘাম, হাতের আঙুলের ফাঁকে ফাঁকে ঘাম, হাতের কবজিতে ঘাম, পাকস্থলীর গহ্বরে, যেখানে পাকস্থলী থেকে ইসোফেগাস থেকে খাবারটা যায় ওই গহ্বরের উপরে মানে পেটের উপরিভাগে ঘাম, জি, তারপর নাভিদেশে ঘাম, পায়ের তলে ঘাম, তারপর কি কুস্কিতে ঘাম, নিতম্বে ঘাম, উদরে, মাথার পিছনে, সামনে, তারপর কানের পিছনে। আপনার ঘাম কোথায় হয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি সব ঘামের লোকেশন বলেন নাকি? জি, আরো আছে। জি, আরো আছে। বলেন তো। আচ্ছা, আপনি বলতে দিয়ে আরেকবার বলেন, শুনতে ভালোই লাগে। আচ্ছা বলেন তো, কোথায় কোথায় ঘাম দিতে পারবেন? কোথায় কোথায় ঘাম বলেন তো দেখি। কপালে ঘাম, মাথার তালুতে ঘাম, মাথার পিছনে ঘাম, সমস্ত মুখমণ্ডলে ঘাম, নাকের চারপাশে ঠান্ডা ঘাম, ঠোঁটের উপরে ঠোঁটে ঘাম, নিচের ঠোঁটে ঘাম, কানের পিছনে ঘাম, গলায় ঘাম, ঘাড়ে ঘাম, দুই স্তনের মধ্যখানে স্টারনাম, স্টারনামে ঘাম, পাকস্থলীর ভিতর গহ্বরে ঘাম, উদরে ঘাম, নাভিতে ঘাম, কপালের নিচে ঘাম, হাতে ঘাম, হাতের আঙুলের ফাঁকে ঘাম, কবজিতে ঘাম, মুখী দেশে ঘাম, জনপ্রিয় ঘাম, হাঁটুতে ঘাম, হাঁটুর পিছনে যে হলো বলে, হাঁটুর পিছনে নিচে যে হাঁটুর পিছনে, জি, বিহাইন্ড হলোতে ঘাম, তারপর পায়ের তলায় ঘাম, পায়ের আঙুলের ঘাম। আপনার ঘাম কোথায়? আপনার যে অংশ আক্রান্ত ওই অংশে ঘাম। শরীরের একদিকে ঘাম, ডান দিকে অথবা বাম দিকে? শরীরের ডান দিকে ঘাম, বাম দিকে ঘাম আছে। জি, অডিয়েন্স একটু বের করেন তো, শরীরের ডান দিকে ঘাম কিংবা বাম দিকে ঘাম এমন কিছু আছে কিনা? শরীরের ডান দিকে, শরীরের বাম দিকে ঘাম যদি আপনাদের জানা থাকে, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি একটু লিখে জানান তো। শরীরের বাম দিকে ঘাম, আজকে ডাক্তার নতুন শব্দ শেখাচ্ছে যে শরীরের ডান দিকে ঘাম কিংবা বাম দিকে ঘাম, একটু লিখে জানান। পৃষ্ঠা নাম্বারটি কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? শরীরের বাম দিকে ঘাম। ডাক্তার সাহেবরা ভাত খেতে বসলে ঘাম পরে আসবে, আস্তে অপেক্ষা করেন ধীরে ধীরে। যিনি লিখছেন দুইটি, বিলকিস আক্তার শিউলি, দুইটি ওষুধের নাম চাই, দুইটি ওষুধের নাম চাই। পৃষ্ঠা নাম্বার কত? প্রফেসর হোমিও হল, ওষুধ দুইটির নাম চাই, পৃষ্ঠা নাম্বার চাই। ওষুধ দুইটির নাম চাই, পৃষ্ঠা নাম্বার 1300। বিলকিস আক্তার শিউলি ওষুধের পৃষ্ঠা নাম্বার ঢুকে দিন রেফারেন্সে, পৃষ্ঠা নাম্বার 1300। ওষুধ দুইটির নাম কি? ওষুধ দুইটির নাম কি? তাড়াতাড়ি। শরীরের বাম পাশে ঘাম, বাম পাশে রোগাক্রমণ শুনলে তো আমাদের জাতীয় ওষুধ আছে, তারপরে এখানে আবার আলাদা করে শরীরের বাম পাশে ঘাম, ওষুধ দুইটির নাম কি? শরীরের বাম পাশে ঘাম, ওষুধ দুইটির নাম কি? ব্রাইটাকার, পালসিডিলা, চমৎকার, ফার্স্ট গ্রেডে দুইটি। আরো আছে সেকেন্ড গ্রেডে চায়না, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেডে ফ্লোরিক অ্যাসিড, ফসফরাস, নাস্টক, সালফার। শরীরের বাম পাশে ঘাম, একপার্শ্বিক ঘাম, একপার্শ্বিক ঘামের মধ্যে নাক্সবোম, পেট্রোলিয়াম, পালসিডিলা, থুজা। একপার্শ্বিক ঘাম, ডান কিংবা বামে যেখানে হতে পারে, একপার্শ্বিক ঘামে পালসিডিলা। তাহলে আপনি এখন কি বললেন? কোন অঙ্গগুলো বললেন? তাহলে আপনি জানতে চাচ্ছেন আবার কোন অঙ্গে ঘাম। জি, আর একটু ভালো মতো বুঝিয়ে বললে জবাব দিতে পারবো। কোন অঙ্গে ঘামটার মধ্যে, আমার তো বলছি সর্বাঙ্গে ঘাম হয়, এখন আপনি যদি আরেকটু বুঝিয়ে বলেন কোন অঙ্গ বলতে কি বুঝাচ্ছেন, আমি কথাটা বুঝতেছি না।
আপনার শরীরে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ, যেগুলো আমি একবার বলছি, অনেক অংশই ঘাম হইতে পারে, কিন্তু কোন অংশ বা কোন অঙ্গটা বেশি ঘামে? ও, আপনি বোঝাচ্ছেন আমার সার্বদৈহিক ঘামের তুলনায় এমন কোন বিশেষ অঙ্গ আছে কি যে অঙ্গটার মধ্যে আমার বেশি ঘাম হয়? সার্বদৈহিক ঘাম হচ্ছে, তার মধ্যে একটু ঘাম কোথায় বেশি হয়? কোথাও কপালে বেশি হয়, কারণ নাকের গোড়ায় বেশি হয়, বকুলে সবার ঘাম হয়, এটা একটা চাপা স্থান। কিন্তু কেউ যদি দেখা যায় যে বরাবর আমাদের ইসোফেগাস মানে খাদ্যনালীতে দিয়ে আপনার পাকস্থলীর সাথে মিলছে, ওই পাকস্থলীর গহ্বরে যদি ঘাম হয়। আমি জানতে চাই, আপনি বোঝাচ্ছেন যে সার্বদৈহিক ঘাম হচ্ছে, তার মধ্যে কোন অংশটা বেশি? এক কথা প্রশ্ন করলেন। দ্বিতীয় প্রশ্ন আমার শর্ত লাগিয়ে দিলেন যে বগলটা ঢাকা থাকে, কুস্কিটা ঢাকা থাকে, এখানে ঘাম হতেই পারে, কিন্তু এই কুস্কি কিংবা বগল এই দুই স্তরের মাঝখান যদি ঢাকা থাকে এমনি ঘাম হতে পারে। কিন্তু যদি কারো এমন হয় যেমন খোলা অংশে, যেমন কপালে, হাতে, পায়ে, যদি খোলা জায়গা অনাবৃত অংশে ঘামটা, এই অংশগুলো খুঁজছেন কিনা, নাম্বার 1। আরেকটা হচ্ছে কোন অংশে বেশি ঘাম হয়। কারণ দেখা যায় দুই বগলে প্রচুর ঘাম হচ্ছে অন্য অংশের তুলনায়, কারো আছে কুস্কিতে বেশি ঘাম হচ্ছে, কারো পিঠে, কারো কিংবা বগলে, কারো মাথায়, কারো তালুতে, এক একজনের এক এক জায়গায় ঘাম বেশি হয়। কারো পায়ের তলায়, কারো পায়ের পাতায়, আঙ্গুলের ফাঁকে ফাঁকে, হাতের তালুতে, হাতের পিছনে, এরকম ঘাম কোন অংশ বিশেষ হয় কিনা? আমার এমন কোন অংশ বিশেষ নাই যেখানে আমার ঘাম বেশি হয়। এবার আপনি জানতেই পারেন, আর কিছু জানলে আপনার যতটুকু ঘাম হয় ওই ঘামের ধরনটা কি রকম? যেমন ঘামটা চটচটে, ঠান্ডা, অবিরত হতে থাকে, ক্ষয়কর। আপনার ঘামের সাথে আপনি ঘাম হইলে পর আপনি দুর্বল হয়ে যান, ঘাম হইলে পর ওই স্থানটা চুলকাইতে থাকে, ঘাম হইলে আপনার সমস্ত শরীরে উত্তাপ হয়, আপনার ঘামটা গরম, ঘামটা একদম তেলের মতো, তেলে। এবার ঘাম হওয়ার সময় ওই শরীরের ওই অংশটা ব্যথা করে এবং শরীরে বিরতি কাঁপুনি দিয়ে ঘাম হয়, এবং কাপড়টা যে ঘামটা হয় ওই ঘামে কাপড় শুকিয়ে কাপড়টা একদম করকরা হয়ে যায়, চটচটে হয়েছে এক জিনিস, হ্যাঁ, আর মচমচে হয়ে যায়, করকরা হয়ে যায়। তারপর আপনার ওই ঘামটা আবার গরম হয়, ঘামটা ঠান্ডা হতে পারে। আপনার ঘামটা কোন ধরনের, কোন প্রকৃতি? ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম, তেলের মতো না চটচটে। আপনার ক্ষতকর যে স্থানে ঘাম হয় ওই স্থানে একটা হাজা ভাব হয়, একটা ক্ষতকর ভাব হয়, না দুর্বলকর, চুলকানি সহ না মৃদু কম্পন সহ, উত্তাপ সহ না শরীরের শীতাবস্থা সহ? আপনার ঘামটা কেমন? অডিয়েন্স, উনি প্রথম জিজ্ঞাসা করলো আমার শরীরে ঘাম কেমন হয়, বললাম হয়। আবার জানতে চাইলেন শরীরের কোন অংশে ঘাম বেশি হয়, তাও অনেক কথা বললেন। আমার মাথায়, কপালে, বগলে, হাতে, পায়ে, বুকের পিছনে, কুস্কিতে, রেকটামে, কত কথা, একটা পর একটা, পেরিনিয়ামে, উনি জানতে চাইলেন এতক্ষণ। এবার আবার জানতে চাচ্ছেন যে আমার ঘামের কি, ঘামের প্রকৃতি কেমন, ঘামের প্রকৃতি কেমন, কি কি জানি বললেন, আরেকবার বলেন তো। চটচটে, ঠান্ডা, গরম। আল্লাহ লাস্টে বলেন। এক নম্বর চটচটে, দুই নম্বরে ঠান্ডা গরম। ঠান্ডা গরম। অডিয়েন্স খেয়াল রাখেন, যদি এর বাইরে যদি আপনাদের কিছু জানা থাকে আপনারা লিখবেন, যদি এর বাইরে কিছু জানা থাকে তবে বইয়ের রেফারেন্স থাকতে হবে। উনি যতগুলো প্রশ্ন করছেন ওনার প্রত্যেকটা রেফারেন্স আছে। আপনারা যদি নতুন কিছু লিখেন ওনার বাইরে বইয়ের রেফারেন্স দিতে হবে। তাহলে এক নাম্বার কি বললেন? চটচটে কিনা। দুই নম্বরে ঠান্ডা বা গরম কিনা। ক্ষয়কর বা ক্ষতকর। অবিরত বা দুর্বলকর। অবিরত মানে চলছে, আবার দুর্বলকর মানে ঘামের পরে দুর্বল হয়ে যায় কিনা। অবিরত দুর্বলকর। চুলকানি সহ মৃদু কম্পন সহ। দৈহিক উত্তাপ সহ, দৈহিক শীতলতা সহ। বাহিরে উত্তাপ এবং শীতলতা সহ।
উত্তাপ সহ শীতলতা সহ জি কাপড় করকরে হয়ে যায়, কাপড় করকরে হয়ে যায়, তেলের মতো কি ঘাম, ঘাম তৈলাক্ত, তৈলাক্ত ঘাম, জি ঘামটা মানে অয়েলি অয়েলি নাকি তৈলাক্ত ঘাম, যে স্থানে ঘাম হয় ওই স্থানের সাথে আবার একটু বেদনা হয়, একটু ব্যথাযুক্ত ঘাম, যেখানে ঘাম হয় সেখানে ব্যথাযুক্ত স্থানে ঘাম হয় কিনা, জি মানে যেখানে ব্যথা সেখানে ঘাম, জি বেদনাযুক্ত কিনা, কি তারপর তারপরে মানে ফোলা সহ কিনা, যে স্থানে ফুলে গেছে ওই স্থানে, যেখানে ঘাম হয় সেখানে ফুলে, অর্থাৎ ফুলা যেখানে সেখানে ঘাম হয় কিনা, জি জি জি। তারপর গরম ঘাম একটু পরে ঠান্ডা হয়ে যায়, প্রথম গরম থাকে পরে একটু পরে ঠান্ডা হয়ে যায়, জি তারপর আপনার পক্ষাঘাত সহ, ও যে পক্ষাঘাত যেখানে ওখানে ঘাম কিনা, ওইখানে ঘাম কিনা, হ্যাঁ এমন কি আছে? অডিয়েন্স কি বলতেছে বুঝতেছি না। প্যারালাইটিক, প্যারালাইটিক আছে গো, খাইছে গো, সিঙ্গেল পার্টের মধ্যে পাওয়া যায়, সিঙ্গেল পার্ট দেখি অডিয়েন্স দেখেন তো পাওয়া যায় কিনা, জি স্যার এই দিছি সিঙ্গেল পার্ট, বাবা প্যারালাইটিক আছে মধ্যে, পার্ট সিঙ্গেল পার্ট, নট পার্ট বডি, আচ্ছা উপায় নাই, জি 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 বলেন বলেন আপনারা ঠিক, যেখানে প্যারালাইটিক সেখানেই ঘাম হয় কিনা নাকি, জি তারপর আপনি এখন বলেন আপনার ঘামের প্রকৃতিটা কেমন, ও আমারটা বলতে হবে এখন, জি না না এমন কিছু তেমন বুঝি না, আমার ঘামটা হলো, আমার ঘাম কিন্তু বগলে বেশি হয়, বগলে বগলে তো সবাই হয়, আমার একটু বেশি হয়, আপনার সমস্যা নাই তো, না সমস্যা তাহলে এখানে আমার ঘাম একটু বগলে বেশি হয়, বগলে আরো হয়, কপালে হয়, আপনার এই বগলের ঘামটা ঠান্ডা না গরম হয়, আমার কপালেও ঘাম হয়, কপালে, বগলে কপালে, বগলে কপালে, জি আপনার ঘামের ধরন কি রকম, ঘামের ধরন, জি ওই যে ঘামলে কাপড় যেরকম আঠাটা হয়ে যায় না, আঠালো হয়ে যায় না করকরে হয়ে যায়, আঠালো মানে ওই যে একটু তাহলে ঘাম ইয়ে লাগবে, মানে চটচটে লাগবে, চটচটে, আর ওটা হলো করকরা, শক্ত, অডিয়েন্স এটা কি বোঝা সম্ভব যে একটা আঠালো একটা করকরা আঠালো আঠালো হয়ে যায়, অডিয়েন্স আঠালো হয়ে যায়, আঠালো, এরকম ডাক্তার যদি কপালে জুটে আপনাদের তাহলে বুঝবেন আপনার ঢেলা কারে বলে। এই ফাঁকে বলে দিচ্ছি আপনারা এই মুহূর্তে আপনাদের আইডি থেকে আবার শেয়ার দিয়ে অন্যদেরকে দিয়ে দিতে পারেন, আরেক ভাই যেন দেখতে পারে, আর যারাই এই আইডিতে ঢুকতে পারছেন না ওদেরকে বলে দিতে পারেন আমার আইডি তো দেওয়া আছে, পেজে 2 জায়গায় দেওয়া আছে, পেজে লাইভ করছি পেজে, আর আমার আইডি তো শেয়ার দেওয়া আছে, আপনারাও শেয়ার দিয়ে অন্যদেরকে সহায়তা করতে পারেন, অন্যদেরকে, জি আপনি জানলেন, প্রথম জানলেন আমার ঘাম হয় কিনা, তারপর কোন অঙ্গে ঘাম হয়, আবার জানলেন কি জানি জানলেন, কেমন জানলেন বললাম, চটচটে আমার ঘাম, আর কিছু ঠান্ডা, ঠান্ডাও ঠান্ডা, আবার ঠান্ডা, ঘামের সাথে আপনার শরীর দুর্বল লাগে, আরে না এবার আপনার ঘামের গন্ধ কি রকম, কি আপনার ঘামে কোনো দুর্গন্ধ আছে কিনা, কোনো দুর্গন্ধ আচ্ছা হয় কিনা, ঘামলে মানুষ দুর্বল হয়ে যায়, এটা কি আপনাদের কোনো কাজে লাগবে, জি স্যার কাজে লাগবে, কোথায় কাজে লাগবে, আমি তো ঘামের সাথে দুর্বলতা, হ্যাঁ ঘামের সাথে দুর্বলতা, দুর্বল কর ঘর, দুর্বল কর ঘাম, অডিয়েন্স একটু দেখেন তো, ঘামলে দুর্বল হয়ে যায়, ঘামলে দুর্বল হয়, আমরা তো হাতে গোনা কয়েকটা ওষুধের নাম জানি, আপনারা দেখি কয়টা জানেন, পৃষ্ঠা নাম্বারটা কত, ঘামলে দুর্বল হয়ে যায়,
রোগী ঘামলে দুর্বল হয়ে যায়, পৃষ্ঠা নাম্বারটি কত? তাড়াতাড়ি লিখে দেন। হাতে আঠার মতো লাগবে, আর করকরে হলে কাপড় শক্ত হয়ে যাবে। একদম একেবারে সঠিক জবাব শাহানারা আক্তার। হাত দিলে আঠা আঠা লাগবে, মানে চটচটে, আর করকরে হলো মানে শক্ত হয়ে যাবে একদম। মানে আপনার জাতি ভাই সম্ভবত শাহানারা আক্তার, আপনার জাতি ভাই। আচ্ছা ঠিক আছে, জাতি ভাই বলতে বোঝাচ্ছি একবার এসএসআর সদস্য তো, এই জন্য বললাম জাতি ভাই। আপনারা রাগ করেন না অডিয়েন্স। যাই হোক, চটচটে ঠান্ডা গাম। আর কি জানবেন বলেন? আপনার ঘামে কোনো দুর্গন্ধ হয় কি? আপনারা কেউ পাইলেন না? ঘামলে দুর্বল হয়ে যায়, পৃষ্ঠা নাম্বারটি কত? কি ব্যাপার? ঘামলে দুর্বল হয়ে যায়, পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, ঘামলে দুর্বল হয়ে যায়, পৃষ্ঠা নাম্বার কত? খুঁজতে থাকেন, বলেন। তারপরে কি? আপনার ঘামে দুর্গন্ধ হয় কিনা? তো ঘামে তো গন্ধ বেশি কম সবারই হয়। না, বেশি হয়। এক হয় যে নিজেরই বিরক্ত লাগে, আর একটা হচ্ছে অন্যও তাকে বলে যে তোমার গায়ে শরীর থেকে অনেক মানে ঘামের গন্ধ আসতেছে। এরকম দূরের মানুষ তো বলবে না, যারা কাছের মানুষ আপনজন তারা বলবে। এরকমের আপনার শরীরে কোনো দুর্গন্ধযুক্ত ঘাম হয় কি না, দুর্গন্ধ হয় কি না? আমার প্রশ্নটা ভালো লাগলো না আপনার, একটু বুঝে বলেন। আপনি আমাকে জানতে চান যে আমার, একটু ভালো করে বলেন, গন্ধের ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? আপনার শরীরে যে ঘাম হয়, এই ঘামের কারণে আপনার শরীরে কোনো দুর্গন্ধ হয় কি না? আপনার এই প্রশ্ন যদি আমাকে করেন, আমি যদি আপনার রুগী যদি আমার চেম্বার হইতো, তাহলে আপনার বকাদের বেরো যেতাম। আপনি আমাদের ভালো মতো বুঝে বলেন। আপনি বলতে পারেন এরকম যে ঘামলে তো কম বেশি সবারই কাপড়ের মধ্যে একটু কম বেশি সবারই ঘামের মধ্যে একটু গন্ধ হয়, কম বেশি সবারই গন্ধ হয়। আপনার গন্ধ হয় কিনা বা গন্ধ কেমন হয়? ঘামলে কম বেশি সবারই ঘামের মধ্যে গন্ধ হয়। আপনার ঘামলে আপনার শরীর থেকে দুর্গন্ধ হয় কিনা? আবার দুর্গন্ধ, আগে জানেন গন্ধ হয় কিনা, আগে জানেন গন্ধ হয় কেমন। আর যদি বলি হ্যাঁ গন্ধ হয়, তখন আপনি জানতে পারেন খুব বেশি গন্ধ হয় না কম। আপনি হঠাৎ করে যদি বলে পারেন দুর্গন্ধ হয় কিনা, এই দুর্গন্ধ বলতে গেলে আপনি কি ভাবতেছেন আমি পরিষ্কার থাকি না? আপনি আমাকে এরকম জানতে পারেন যে আরে আমি তো আপনার রুগী, আপনি আমার সাথে সম্মান করে কথা বলবেন। আপনি বলবেন যে ঘামলে সবারই কম বেশি ঘামে গন্ধ হয়, তারপরে ঘামের একটা নর্মাল গন্ধ থাকে, কিন্তু আপনার ঘামলে গন্ধ হয় কিনা এটা আপনি বলতে পারেন যে আমার ঘামলে আমার শরীরে ঘামের গন্ধ হয় কিনা, কিংবা কাপড়ের মধ্যে গন্ধ লাগে কিনা, কিংবা আমার কাপড়ে পিঁপড়ে ধরে কিনা, মাছি আসে। ওটা আবার কি? মাছি মিষ্টি ঘাম হলে নাকি না টক হইলে? সুগন্ধি ঘাম আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অডিয়েন্স, উনি বলতেছে মানে সুগন্ধি ঘাম আছে, সুগন্ধি ঘাম। ঠিক আছে, মানলাম। তাহলে আপনি ঘামের গন্ধের, আচ্ছা আমার আপনি বললেন যে আমার ঘামের গন্ধ হয় কিনা, দুর্গন্ধ হয় কিনা, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। বলতে হবে আপনাকে যে ঘামলে তো সবারই কম বেশি গন্ধ হয়, আমার কারো কারো গন্ধ হয় না, কারো গন্ধ হয়, কারো গন্ধ হয়, সবগুলো বলা। এই অডরলেসে তো আছে ঘাম, অডরলেস আছে না? তাহলে আপনি জানতে পারেন কারো ঘামে গন্ধ হয়, কারো হয় না। আপনার ঘামে গন্ধ হয় কিনা, যদি বলে হ্যাঁ, আমি যদি বলি গন্ধ হয়, তাহলে আপনি জানতে পারেন গন্ধ হলে খুব বেশি না হালকা না বেশি হয়। এইবার জানতে পারেন দুর্গন্ধ হয় কিনা। হুট করে যদি আপনি বলেন যে আপনার ঘামে দুর্গন্ধ হয় কিনা, তার মানে আমার গায়ে কি গন্ধ পাচ্ছেন আপনি? তাইলে কি? যাই হোক, আপনাদের আমরা যা বলতে যাচ্ছি সেটা হচ্ছে রুগীকে হঠাৎ করে বলা যাবে না যে আপনার শরীরে ঘামে দুর্গন্ধ হয় কিনা। আপনি জানতে চান যে অনেকের ঘামে গন্ধ হয়, অনেকের হয় না, কারো কারো ঘামে গন্ধ হয়, কারো কারো ঘামে গন্ধ হয় না, আবার কারো ঘামে খুব বেশি গন্ধ হয়। আপনার ঘামে গন্ধ হয় কেমন? যদি বলে না তেমন গন্ধ নাই, তাহলে আপনি দুর্গন্ধ জিজ্ঞাসা করতে পারেন না। যদি আমি বলি যে আমার ঘামে গন্ধ হয় খুব বেশি কি, হ্যাঁ বেশি, তখন আপনি দুর্গন্ধ ব্যবহার করতে পারেন। তাহলে আপনি শুরু থেকে ঘামটা আমাকে আবার জিজ্ঞাসা করেন, এই গন্ধের পর্বটা আরেকবার। ঘামলে শরীরে সবারই কম বেশি গন্ধ হয়, আপনার
শরীর থেকে কোনো গন্ধ হয় কি না? আমার শরীর না বলে আপনি বলতে পারতেন না? আপনার ঘামের কোনো গন্ধ হয় কি? অনেকের ঘামের কাপড় কিংবা ঘামার পরে শরীরে ঘামের কাপড়টা একটু নিয়ে নেন, তা না হলে যদি আমার শরীর দিয়ে বলেন কষ্ট লাগে কিন্তু। তাহলে আপনি আমাকে জানতে পারেন যে আমার ঘামলে আমার কোনো গন্ধ হয় কিনা, ঘামলে আমার কাপড়ে কিংবা গায়ে কোনো গন্ধ অনুভব করি কিনা। কম বেশি সবারই কারো গন্ধ হয়, কারো হয় না। এখন যদি আমি বললাম যে হ্যাঁ গন্ধ হয়, তো এবার কি বলবে? এই গন্ধটা কি বেশি না কম? বেশি, মানে বিরক্তিকর গন্ধ, বেশি গন্ধ না কম গন্ধ? যদি আমি বেশি বলি যাহা বেশি গন্ধ হয়, এইবার আপনি ফসাইতে পারেন। পচা গন্ধ, কুত্তার বসাবার গন্ধ, যত কিছু বলবেন সব বলেন, আপত্তি নেই। গন্ধ হয়, হ্যাঁ হয়, মানে জোরে গন্ধ হয়। এইবার আর কি বলবো বলেন? এই গন্ধটা কিরকম? তীব্র কটু গন্ধ? এই অডিয়েন্স, এইবার সুযোগ পাইছে ডাক্তার, বলছি গন্ধ হয়, তাহলে তীব্র কত গন্ধ? তিক্ত গন্ধ? তিক্ত গন্ধ? রক্তের গন্ধ? রক্তের গন্ধ? আহারে, রক্তের গন্ধ? পোড়া গন্ধ? পোড়া গন্ধ? মৃত্যুদেহের গন্ধ? মৃতদেহের গন্ধ? পনিরের গন্ধ? পনিরের গন্ধ? ঔষধের গন্ধ? ঔষধের গন্ধ? তারপর এন্ডার ফুলের গন্ধ? এন্ডার ফুলের গন্ধ? জি। তারপর একটা পচা গন্ধ? পচা গন্ধ? আহারে, সুযোগ পাইছে এবার। পচা গন্ধ কি? রসুনের গন্ধ? রসুনের গন্ধ? জি। সুবহানাল্লাহ। তারপরে তারপর মধুর মতো একটা গন্ধ? মধুর মতো ঘ্রাণ। মাছি তো আসবে, মধুর মতো ঘ্রাণ। মৃগনাভির গন্ধ? সুবহানাল্লাহ, মৃগনাভির গন্ধ। তারপরে কি? তারপর কি ছাতা পরার গন্ধ? ময়লা গন্ধ? ছাতা পরে কোথাও যদি ছাতাটা পরে থাকে পুরাতন ওয়ালে, ছাতা পরে ওই ছাতা, হ্যাঁ ছাতা পরে গন্ধ। তারপর ঝাঁঝালো একটা গন্ধ? ঝাঁঝালো তীব্র মানে নাকে মুখে ধরে, ঝাঁঝালো গন্ধ। তারপর পচা বস্তুর গন্ধ? পচা বস্তুর গন্ধ? চর্বির গন্ধ? চর্বির গন্ধ? উগ্র গন্ধ? উগ্র গন্ধ? ডিম পচা গন্ধ? আয় খোদা, ডিম পচা গন্ধ? তারপর রুগ্ন ব্যক্তির গন্ধ? আয় হ্যাঁ, রুগ্ন ব্যক্তির শরীরে যে গন্ধটা পাওয়া যায়, হ্যাঁ রুগ্ন ব্যক্তির গায়ের গন্ধের মতো। তারপর ধোয়ার গন্ধ? ধোয়া? ধোয়া? জি। ধোয়ার গন্ধ? তারপর জুতার তলার গন্ধ? ও সুতলার মতো, জুতা সুতলার গন্ধ। সুবহানাল্লাহ। অডিয়েন্স, এইবার হয়েছে কাম, জুতা সুতলার গন্ধ। তারপর টক গন্ধ, মশলার গন্ধ? টক গন্ধ, মশলার গন্ধ? এটা তীব্র গন্ধ? তীব্র, কটু গেছে একবার, আবার তীব্র। জি। তারপর গন্ধকের গন্ধ? গন্ধকের গন্ধ? জি। তারপর ঘোড়ার মূত্রের গন্ধ? ঘোড়ার মূত্রের গন্ধ? তারপর মূত্রের গন্ধ? আবার মূত্রের গন্ধ? তারপর মিষ্টি গন্ধ? মিষ্টি গন্ধ? একটা সুগন্ধ? ও খোদা, সুগন্ধ। এবার কিন্তু স্যার ভালো বলছে, সুগন্ধ, সুগন্ধ। আর এগুলো এর মধ্যে আপনার শরীরে কোনো গন্ধ হয় কি না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত গন্ধ কইতে বাবু, এত গন্ধ। আচ্ছা, এই গন্ধ কয়টা? অডিয়েন্স বলেন তো, উনি আমাকে কয়টা গন্ধের কথা জিজ্ঞাসা করেছেন? একটু কেউ পারলে লিখে জানান। ডিম পচা গন্ধ বলছে অভিমৃতিক পরিবার, উনি বলেছে ডিম পচা গন্ধ। আর কেউ বলেন তো কয়টি গন্ধের কথা উল্লেখ করা হয়েছে? কয়টি গন্ধ? গত কয়টি? 29টি। চমৎকার গন্ধ, গন্ধ 29টি। দেখি বলেন তো, সবাই বলেন দেখি কয়টা গন্ধের কথা উল্লেখ করেছে? কয়টি গন্ধের কথা উল্লেখ করেছেন? কয়টি গন্ধের কথা উল্লেখ করেছেন? তাড়াতাড়ি, কয়টি গন্ধের কথা উল্লেখ করেছেন? তাড়াতাড়ি। টক গন্ধ আমি জানতে চাই নাই, কয়টি গন্ধ? 29টি। আর কেউ? তাড়াতাড়ি লিখেন 29টি। তারপরে জি, এবার আর কি জানবেন? 29টি বলছেন। তারপরে 29টার মধ্যে আপনার একটাও আছে কি? হ্যাঁ, 29টার মধ্যে আপনার একটাও আছে কি? ও আপনারা আর ভুলেন নাই? না, দুর্গন্ধ তো বলছি, এখন তো মিষ্টি গন্ধ বলছি, সুগন্ধি বলছি, এন্ডার ফুলের গন্ধ বলছি, এখন কোনটা আছে আপনার? আমার কোনটা আছে? আমার দুর্গন্ধ নাই গো। কেমন দুর্গন্ধ? দুর্গন্ধ তো একটা পচা ডিমের গন্ধ, আর একটা হচ্ছে পনিরের গন্ধ, জুতার শুকতলার গন্ধ। পচা গন্ধ? পচা গন্ধ? একেবারে পচা গন্ধ? হ্যাঁ, পচা নর্দমার গন্ধ। এখন তো বাস্তবের মধ্যে অডিয়েন্স একটা বলে পার হওয়া দরকার। পচা গন্ধ নিশ্চয়ই আপনারা অনেকে শেয়ার দিয়েছেন। গুড, আরো পারলে কেউ দিয়ে দেন।
অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেন, অন্যরা যেন দেখতে পারে সেই ব্যবস্থা করে দেন। গুড, তাড়াতাড়ি দিয়ে দেন, অন্যরা দেখতে পারে। জি, পচা গন্ধ লেখছেন, পচা গন্ধ। জি জি, পচা গন্ধ। তারপরে আপনার যে এই যে ঘাম হয়, এই ঘামের কারণে আপনার পোশাকে কাপড় চোপড়ে কোনো দাগ পড়ে কিনা? ঘামে দাগ পড়ে, এটা আপনার জানা দরকার। ঘামে দাগ পড়ে। আপনাদের কোনো এই জাতীয় ওষুধ আছে? আছে। অডিয়েন্স বলেন তো, এই পেশালা ডাক্তার জিজ্ঞাসা করতেছে আমার নাকি ঘামে কাপড়ে দাগ পড়ে। যদি ঘামে কাপড়ে দাগ পড়ে আপনাদের নাকি ওষুধ আছে, একটু পৃষ্ঠা নাম্বারটা লিখে দেন। পৃষ্ঠা নাম্বার কত? ঘামে দাগ পড়ে পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখে দেন। এবার আপনি ঘামে দাগ পড়ে জিজ্ঞাসা করতে থাকেন। আপনার কি দাগ পড়ে? হ্যাঁ, মনে করেন পরে। কি রকমের দাগ পড়ে? রক্তাক্ত একটা লাল লাল দাগ পড়ে? রক্তাক্ত? হ্যাঁ, লালচে দাগ। লালচে দাগ। হ্যাঁ, একটা হচ্ছে বাদামি রঙের দাগ, আর একটা হচ্ছে বাদামি একটা আভা পড়ে। বাদামি বলেন, আবার বাদামি আভা, মানে ওটা হলো বাদামি না? না, বাদামি না, বাদামি আভা। বাদামি আভা মানে মানুষটা মানুষের মতো? জি। ও আচ্ছা। আর একটা হচ্ছে সবুজ রঙের। ও, আর এটা কি সবুজ? জি। সবুজও দাগ পড়ে? জি, সবুজও দাগ পড়ে। গ্রিন? জি, গ্রিন। আর হচ্ছে লাল দাগ পড়ে। লাল, ওইটা বলে রক্তের ন্যায় লাল। জি। আর এটা হলো লাল। লাল। তারপর হলুদ বর্ণের ওই যে দাগ পড়ে। ওই এক কথা, কালো, কালা, কাইলা, কালু, এরকম। লাল, লাল, বাদামি, বাদামি আভা, সবুজ, হলুদ, আর একটা হচ্ছে রক্তাক্ত। আবার বলেন, লাল, লাল, বাদামি, বাদামি, বাদামি আভা, বাদামি আভা, রক্তাক্ত, রক্তাক্ত, সবুজ, হলুদ। সবুজ, হলুদ। জি। আর একটা হচ্ছে আপনার ধুলে উঠতে চায় না, ওঠে না। ধুইলে উঠতে চায় না, আপনাদের কোনো ওষুধ আছে? থাকলে একটু লিখে দেন। ধুইলে দাগ উঠতে চায় না, অডিয়েন্স তাড়াতাড়ি বের করে দেন। ধুইলে দাগ উঠতে চায় না, ধুইলে দাগ উঠতে চায় না, পৃষ্ঠা নাম্বারটি লিখে দেন। তারপরে আমার ধুইলে দাগ উঠিয়া যায়, আমার হলুদ বর্ণের দাগ পরে। এবার আপনি লিখতে পারেন। হলুদ টলুদ কি জানি পরে একটা তাজি মন্তাজি দেন। স্টেনিং। জি, হলুদ দাগ পরে 100-1301 পৃষ্ঠায়, 2 পৃষ্ঠা না, 1 পৃষ্ঠায়, 1 পৃষ্ঠায় দাগ পড়ে, 1 পৃষ্ঠায়। অডিয়েন্স 1 পৃষ্ঠায়। জি, তারপরে কি? আপনার কোন সময় ঘাম বেশি হয়? তবে দাগ উঠে না, দাগ ধুইলে উঠতে চায় না, এটা আপনি 1302 পৃষ্ঠায় আপনার রাইট, যারা লিখছেন 1302। যে ওয়াশ অফ ডিফিকাল্ট। জি, ম্যাককার মাকসল, এই দুইটার ধুইলো দাগ সহজে উঠতে চায় না। জি, তারপরে আপনার কোন সময় বেশি ঘাম হয়? ভোর থেকে ভোর রাত এর মধ্যে কোন সময় আপনার ঘাম বেশি হয়? এই আমার ঘাম সময় দিয়ে আপনাদের ওষুধ আছে? আচ্ছা স্যার, অডিয়েন্স সময় দিয়ে ওষুধ আছে। যদি এমনটা হয়, আর আমি যদি ওনার কাছে জানতে চাই, যদি জানতে চাই ভোর 6টার দিকে যদি আমার ঘাম হয়, ভোর 6টা না, ভোর 5টা থেকে 6টার মধ্যে যদি ঘাম হয়, অডিয়েন্স ওষুধটির নাম কি? তাড়াতাড়ি লিখে দেন। যদি ভোর 5টা থেকে 6টা, ভোর 5টা থেকে 6টা ঘাম হয়, উনি কোনো ওষুধ দিতে পারবেন কি? জি, পারবেন। পারবেন? জি, একদম। আমার ডাক্তার আসলে তো দিয়ে দিবেন। ও ডাক্তাররা দিয়ে দেবে? এখনই দিয়ে দিবেন। এই দিয়ে দেন তো দেখি। ভোর 5টা থেকে 6টার মধ্যে ঘাম হয়, 6টা পর্যন্ত ঘাম হয়, 5টা থেকে 6টা পর্যন্ত ঘাম হয়, ওষুধটির নাম কি? ওষুধের নাম কি দেখি পারে কিনা। ও বাবা রে,
আনিকা ইসলাম কি লিখছে ভূমিষ্ঠা আর কেহ লাল মিয়া সরকার ডাক্তার মোহাম্মদ লাল মিয়া সরকার ভূমিষ্ঠা এই পালসি দিলা না জি আপনি আর কিছু জানবেন জি এই ভোর থেকে ভোর রাত আপনার কখন ঘাম হয় ভোর থেকে ভোর রাত জি ভোর থেকে ভোর রাত আমার সকালবেলা ঘাম হয় সকালে কয়টায় এইবার লাগছে আমার পেজ কি সকালবেলা কয়টায় জি সকালবেলাই হয় কয়টায় সকাল তো হয় সেই 5টা থেকে 8টা 9টা 10টা 11টা পর্যন্ত সকাল থেকে কয়টার সময় হয় এই সকালে কাজ যখন করতে থাকি তখন আপনি কি কাজের সময় হয় না এমনিতেও হয় ওই 10টার সময় যখন দ্রুত হাইটার চেম্বারের দিকে আসি তখন ঘাম হয় দ্রুত হাঁটলে তো ঘাম হবে ও আমি তো মাস্টার মানুষ সকালে যখন স্কুলে যাই হাইটা তখন ঘাম হয় তাও দ্রুত হাঁটলে তো ঘাম হবে এখন আপনি জানতে চাচ্ছেন 10টার সময় যদি আমি ঘরে বসে থাকি তখনও ঘাম হয় কিনা জি যেরকম আছে আপনার প্রত্যেকদিন মধ্যাহ্নে ও সন্ধ্যায় প্রত্যেকদিন মধ্যাহ্নে ও সন্ধ্যায় ঘাম হয় এমন হয় কিনা না এমন যে আমার 10টার দিকে ঘাম হয় যদি স্কুলে যাই যাওয়ার পথে দ্রুত হাঁটি হেঁটে গেলে ঘাম হয় যদি দ্রুত হেঁটে যায় তাহলে ঘাম হয় এর মধ্যে আপনার আর কিছু প্রশ্ন করার থাকলে করতে পারেন দ্রুত হেঁটে গেলে তো ঘাম হবে তাছাড়া হয় কিনা যেরকম দিবাকালে দিনে আপনি বিশ্রাম নিচ্ছেন ওই সময় আপনার ঘাম আমি আপনার কাছে এটা আশা করি নাই আপনি জানতে পারবেন যদি আমি 10টার সময় দ্রুত হেঁটে গেলে ঘাম হয় যদি আমি বাসায় বসে থাকি 10টার কালে তখনও ঘাম হয় কিনা যদি বলি তখনও ঘাম হয় তাহলে আপনি 10টা ধরবেন আর যদি বাসায় বসে থাকি হাঁটতে না যাই তখন 10টায় যদি ঘামটা হয় তাহলে আপনি ভাববেন যে আমার কাজ করছি সেই কাজের সুবাদে ঘাম পরিশ্রমের কারণে ঘাম এটাই তো বোঝাচ্ছে এটা তো সবারই হয় আচ্ছা ঠিক আছে জি তারপর দিনে আপনি বিশ্রাম নিচ্ছেন ওই সময় ঘাম আপনার বর্ণগুলো আরেকবার বলেন তো দেখি আমরা একটু শুনি বর্ণগুলো বর্ণ দিকগুলো আরেকবার বলেন রক্তাক্ত বাদামি আভাযুক্ত লাল সবুজ হলুদ ধুলে উঠতে চায় না হ্যাঁ বলো রক্তাক্ত বাদামি আভাযুক্ত লাল সবুজ হলুদ ধুলে উঠতে চায় না আর সময় মতো কি জানতে চাইলেন ভোর থেকে ভোর রাত আমি বলছি আমার সকালবেলায় হয় 10টায় স্কুলে যাওয়ার সময় সকালে যখন স্কুলে যাচ্ছি এক-2 বার হেঁটে যেতে হয় হাঁটার সময় আমার অনেক ঘাম হয় এখন আপনি জানতে চাইলেন যদি আমি স্কুলে না দিয়ে ঘরে বসে থাকি আর যদি এমন হয় যদি আমি 9টার সময় স্কুলে হেঁটে যাই তখন ঘাম হয় কিনা জানতে চাইবেন তো হ্যাঁ আমি যদি সকালেও 9টা হেঁটে যাই তাও ঘাম হবে 10টা হেঁটে গেলে তাহলে ঘাম হবে তাহলে পরিশ্রমের ফলে ঘাম আর বসে থাকলে ঘাম হয় না তার মানে পরিশ্রমের জন্য ঘাম হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে পরিশ্রমের জন্য ঘাম আমার ঘামের কোনো সময় নাই এবার সামনে আগান আচ্ছা তবে সকালে একটু বেশি লাগতে পারে আচ্ছা আরেকটু বলি আপনার এই ঘাম হইলে পর আপনার এই ঘাম শরীরের কোনো উপশম হয় কিনা কোনো আরাম বোধ হয় কিনা ঘামলে কারো ভালো লাগে জি ঘাম কারো ঘামলে পর বিরক্ত লাগে অস্থির লাগে আবার কারো ঘাম হইলে পর শরীরের উপশম বোধ হয় আরাম লাগে ঘামলে ভালো লাগে জি আরাম লাগে এরকম কি আপনাদের কোনো কিছু আছে ঘামলে আরাম লাগে ঘামলে উপশম হয় একটা হলো ঘামলে আরাম আর একটা হলো ঘামের পরে আরাম যদি আমি বলি যে ঘাম তো আপনাদের রেপার্টরিতে পাওয়া যায় এই পাসপারেশনের মধ্যে ঘাম পাওয়া যায় পাসপারেশনে ঘাম পাওয়া যায় ঘামের সব পাওয়া যায় পাসপারেশনের মধ্যে রেপার্টরিতে এখন অডিয়েন্সকে জিজ্ঞাসা করছি আমি যদি ঘামলে আরাম বোধ করি ঘামলে আরাম লাগে আর একটা হচ্ছে ঘামের পরে আরাম ঘামলে আরাম ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ঘামলে আরাম ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি
কয়টি ও কি কি? ঘামলে আরাম ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? অডিয়েন্স, ঘামলে আরাম ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? দ্রুত লিখে দেন। ঘামলে আরাম, ঘামলে আরাম ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? তাড়াতাড়ি লিখে দেন। ঘামলে আরাম। জি, আপনি এবার জানতে চাচ্ছেন কি ঘামলে আরাম বোধ করি কিনা? জি। ঘামলে আমার কোনো আরাম নাই। আপনি বলছেন সকালে একটু ঘাম বেশি হয়। জি, সকালে বেশি এই হয়। সকাল থেকে কি এটা সন্ধ্যা পর্যন্ত থাকে না মধ্যাহ্ন পর্যন্ত থাকে? শুধু সকালে ঘাম হয়, সকালবেলায় ঘাম হয়। ঘামলে আরাম পৃষ্ঠা নাম্বারটি কত? অডিয়েন্স তাড়াতাড়ি বের করে দেন। ঘামলে আরাম পৃষ্ঠা নাম্বার কত? ঘামলে আরাম পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি বের করে দেন। যে আপনার এই ঘাম কি একদিন পর একদিন হয়? মানে একদিন হয় একদিন হয় না এমন হয় কিনা? একদিন পর একদিন হয় এটা বলেন কেন? একদিন অন্তর অন্তর হয় কিনা এটা না বলবেন হয় কিনা? একদিন একদিন পর পর হয়। আপনি জানেন না একদিন পর পর ঘাম হয়? একদিন অন্তর অন্তর হয় কিনা? এই ঘামের সাথে আপনার অস্থির লাগে কিনা? শুধু রাত্রিকালে ঘাম হয় কিনা? শুধু সন্ধ্যার সময় ঘাম হয় কিনা? এবং সারা রাতটা এই ঘামটা স্থায়ী থাকে কিনা? সারা রাতে ঘাম হয় কিনা? সন্ধ্যার সময় হয় কিনা? একদিন পর পর হয় কিনা? জি। এটি সব আপনার সময়। জি, সব সময়। সুবহানাল্লাহ। না, এমন কোনো ব্যাপার নাই আমার ঘাম শুধু সকালে হয় শেষ আর কিছু নেই। জি। আপনার এই ঘামটা যে হয় এটা কি ঘরের মধ্যে হয় না ঠান্ডা বাতাসে হয় না খোলা বাতাসে হয় না শীত অবস্থায় হয় না উত্তপ অবস্থা হয় না শীতকালে হয় না উত্তপের পরে হয় না খোলা বাতাসে ভ্রমণের সময় মানে হাঁটার সময় হয় ঢাকা স্থানে হয় না গরম শুষ্ক আবহাওয়ায় হয়? এত কথা রুগীর জিজ্ঞেস চলবো? জিজ্ঞেস করতে হবে। এটি সব সব আমি দেখে নিজেকে মানুষ রুগী হিসেবে মাইনা নিচ্ছি। সাধারণ পাবলিক কি রুগী মাইনা নিবে এত কথা? আমি যদি বুঝাইতে পারি রুগীরে তাহলে রুগী অবশ্যই মানে নেবে। ইব্রাহিমিয়া আলো কোফরাম 1391। ধন্যবাদ। জি, তুষারবালা। জি জি, তাহলে কি হলো ঘটনা? গরম করে ঠান্ডা করে খোলা বাতাসে বদ্ধ করে ফ্যানের নিচে এগুলি সব জি, শীত অবস্থায় শীত অবস্থায় উত্তম অবস্থায় ভ্রমণের সময় ভ্রমণের সময় না না এমন কিছু নাই আমার। তবে বদ্ধ করে ঘাম বেশি হয়। বদ্ধ করে তো ঘাম হবে, গরম লাগবে না? ও তাহলে এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক। যদি খোলা বাতাসে হাঁটতেছেন তারপর ঘাম লাগবে, ঘাম হইতেছে, ফুরফুরা বাতাসে ভালো লাগতেছে হাঁটতেছেন কিন্তু আপনার ঠিকই ঘাম লাগতেছে। আর কোনো কিছু থাকলে জিজ্ঞাসা করে। তারপর আপনি যখন আহার করেন, খাওয়া দাওয়া করেন, তখন আপনার ঘাম হয় কিনা? আমি খেতে গেলে ঘাম হয়। আপনি কি এরকম কোনো কথা আছে আপনাদের বই পুস্তকে? জি আছে। হ্যাঁ, জি আছে। খাইতে গেলে ঘাম? জি। কোন মোরা ডাক্তারিতে লাগলো বাবা? অডিয়েন্স, খাওয়ার সময় ঘাম পৃষ্ঠা নাম্বারটা একটু বলেন তো। আজকে ডাক্তারের খবর আছে, খাওয়ার সময় ঘাম আছে কিনা দেখে নি। ও খোদা, খাওয়ার সময় ঘাম কম আরাম হয় তাও আছে? না না, লাগবে না লাগবে না, বিশ্রাম লাগবে না, আছে আছে। খাইতে গেলে ঘাম কোন বেলায় খাইতে গেলে ঘাম হয়? আবার কোন বেলাও লাগবে? জি। কিরকম? এই যে সকালবেলা, দুপুরে, রাত্রে, কোন বেলায় আহারের সময় আপনার ঘাম হয়? সকালে, দুপুরে, রাত্রে, কোন বেলা খাওয়ার সময় ঘাম হয়? জি। আমার খাওয়ার সময় ঘামও হয় না, মাপ চাই আপনি আমাদের সামনে আসেন। আপনার কফি পানের সময় ঘাম হয়? কি কফি পান, চা কফি পান? এতক্ষণ বললো খাওয়ার সময় ঘাম হয় কিনা, এখন আবার কফি পানের সময় না, কফি ঘাম হয় না? স্যুপ পান না, হয় না। পানীয় জাতীয় কোনো খাবার? না, কিছু না। গরম খাদ্যের সময়? গরম খাইলে হকল থেকে ঘাম হয়। আমি ভাত খাইতেছি, 5 জন একত্রে কেউ ঘামাচ্ছে না, আপনি ঘামাইতেছেন। ও আচ্ছা, অন্যরা ঘামাচ্ছে না, আমি ঘামাচ্ছি। জি। তা এটা নেওয়া যায়। জি। মানে একই খাবার, খাবার খাচ্ছি একই সাথে, একই খাবার একই চাল আবহাওয়া। খেলে ঘামাই কিনা, গরম খেলে ঘামাই কিনা, অনেকে খাচ্ছে একই খাবার, অন্যরা ঘামাচ্ছে না, আমি ঘামাচ্ছি কিনা, জি, এই তো? আপনার ঘাম হয় কিনা? হ্যাঁ, না না, এমন হয় না। আচ্ছা, আপনার কোন কাজের সময় আপনি কোন কাজ করতেছেন তখন ঘাম হয় কিনা? কাজ করছি, কাজের মধ্যে জি। কাজ করলে কার ঘাম না হয়? কাজ করলে সবারই ঘাম। আমি পড়তে বসছি, লিখতে বসছি, তখন আমার ঘাম হচ্ছে। আমি হাঁটছি, দৌড়াচ্ছি,
সিঁড়িতে উঠছি। পরিশ্রমহীন কোনো কাজ যদি আমি করি, লেখাপড়া, একটু মানসিক টেনশন করা, হালকা কাজ করা, যেটা ঘামার কথা না, এমন কাজে ঘামাই কিনা? না না, অত খারাপ না। যেরকম আপনি কোনো বিষয় নিয়ে উৎকণ্ঠিত আছেন, চিন্তা করতেছেন, ওই সময় আপনার ঘামাই কিনা? টেনশন করলে? জি। না না, ঘামাই। মানসিক পরিশ্রমের সময়? না না। সামান্য পরিশ্রমে? আরে না। একটু নড়াচড়ায়? হালকা নড়াচড়ায় ঘামে? জি। আমার হয় না। অনেকে ঘামে। বিছানা হতে উঠে বসলে? না না, হয় না আমার। বসে থাকা অবস্থায়? না গো না। রিল্যাক্সে দাঁড়াই আছেন তখন? আরে না। ভ্রমণের সময়? না গো না। চলে বেড়ানোর সময় বা গোসল করার পর? গোসলের পরে ঘাম? গোসলের পরে ঘাম। এরকম কত আছে আপনার? জি। ঘা ধোয়ার পরে ঘাম? গা ধোয়ার পরে ঘাম? জি। গোসলের পরে ঘাম? গা ধোয়ার পরে ঘাম? গা ধোয়ার পরে? সুবহানাল্লাহ। না না, হয় না। আচ্ছা, আপনার মলমূত্র ত্যাগের পর ঘাম হয় কিনা? এবার কিন্তু মলমূত্র ধরলে, মলমূত্র করতে সময়, মলমূত্রের পরে, প্রস্রাব ধরলে, পায়খানা ধরলে, প্রস্রাব পায়খানা করলে, প্রস্রাব পায়খানার পরে? জি, পরে আপনার ঘাম হয় কিনা? কোনো কিছু শরীর থেকে কোনো কিছু ত্যাগ করলে বা নিঃসরণ করলে ঘাম হয় কিনা? আরো ত্যাগ আছে? যে কোয়েশ্চন আপনার ঘাম হয় কিনা? ঘাম হয় কিনা? সেমিনাল ডিসচার্জের পর আপনার ঘাম হয় কিনা? সেমিনাল ডিসচার্জের সময় ঘাম হয় কিনা? যে বায়ু নিঃসরণের সময় আপনার ঘাম হয় কিনা? এই বায়ু নিঃসরণের সময় ঘাম হইতে পারে? জি, ঘাম হইতে পারে। সুবহানাল্লাহ। মল ত্যাগের আগে পরে সময় ঘাম হইতে পারে। সবাই হইবে না, কিন্তু আপনার হইবে। আমার হয়, আপনি জানেন? আমার হয় কি না? আমি সেটাই বলছি। না, হয় না, হয় না। তবে মল ত্যাগের পরে ঘাম হয়। দেন কন্টিনিউ সব সময় না, হঠাৎ পায়খানা কষা হইলে মাঝে মধ্যে? না, সেটা তো হবে না। কন্টিনিউ সব সময় হয় কিনা? সব সময় দিব? হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য অনেক কষ্ট করে মলত্যাগ করছেন, তখন ঘাম হইতে পারে, কষ্ট হইতে পারে, এইজন্য গাড়িতে যানবাহন কি করলে চলাচলে ঘাম হয় কিনা? গাড়ি যদি এসি ছাড়া হয় তাহলে ঘাম হইতেই পারে। অমিতি পরিবার লিখছে গাড়িতে থাকলে ঘাম হয় কিনা? হঠাৎ দুর্ঘটনার খবর শুনলে ঘাম হয় কিনা? এগুলা স্বাভাবিক, হতেই পারে। টেনশনে ঘাম হতে পারে, এটা স্বাভাবিক। সুসংবাদ শুনলে ঘেমে যায় কিনা? এটা হতে পারে। দেখেন সকাল কি লিখছেন এবার? সকালে। আর তাদের কি বলছেন এখন? মলত্যাগের পর? হ্যাঁ, মলত্যাগের পর লেখেন। এটা কন্টিনিউ কিনা? না না, কন্টিনিউ, মাঝে মধ্যে। তাইলে নেব না। তাইলে দিবেন, তেমন দরকার নেই আমার। তারপরে এবার দিবেন কি? আর কি? আপনি শুয়ে থাকা অবস্থায় ঘাম হয় কিনা? কি অবস্থায়? মানে শয্যায় থাকা অবস্থায় আপনার ঘাম হয় কিনা? শুয়ে আছি ঘাম হয় কিনা? আবার জিজ্ঞাসা শুয়ে আছি যে পাশে, ওই পাশে হয় না, যে পাশটা উপরে আছে এই পাশটা হয়, এটা জিজ্ঞাসা করবেন। মানে যে কাতে ঘুমাইলে ওই পাশে হয় না, তার বিপরীত কাতে? যদি ডাইনে শুলে বামে, বামে শুলে ডাইনে, এমন হয় কিনা? সুবহানাল্লাহ। ডাক্তার তো দুনিয়া ফেসাল্লা ডাক্তার গো। না না, আমার এই শুয়ে থাকা আর কিছু যেমন শুয়ে থাকা বলতে বলেন বলেন। আপনি শয্যা গ্রহণের পর আপনার কি হয়? এই বিছনায় শুইছেন, সাথে সাথে ঘাম আসছে। আবার কিছুটা হচ্ছে বিছনা থেকে উত্তপ্তে আপনি ঘাম আসছেন। বিছনার গরমে ঘাম আর শুইলেই ঘাম। ঘাম। দীর্ঘ সময় যদি শুয়ে থাকি বিছানায়, তাতে আমার ঘাম হতেই পারে। আর শুইছেন, সাথে সাথে ঘাম হচ্ছে। চোখ বন্ধ করছেন, সাথে সাথে আপনার ঘাম হচ্ছে। সন্ধ্যার সময় ঘুমাচ্ছেন, চোখ বন্ধ করে রাখছি, আবার ঘাম হচ্ছে। জি, তারপর ওঠার পরে আপনার ঘাম হচ্ছে। ঘুম থেকে ওঠার পরে? উঠে বসলে আপনার ঘাম হচ্ছে। ঘুম থেকে জাগলে ঘাম হচ্ছে? জাগলে ঘাম হচ্ছে। আচ্ছা, শুইলে, বিছানায় গেলে, ঘুমাইলে, চোখ বন্ধ করলে, ঘুমিয়ে থাকলে, ঘুমতে উঠতে বসলে, কাঁথে শুলে, পিঠে শুলে, কোমরে শুলে, যে পাশে বিছানার সাথে লেগে থাকে, চেপে থাকে ওই পাশে না তার বিপরীত পাশে, এত পেশাল সহ্য হয় না। আমার বিছানায় গেলে ঘামই হয় না। আচ্ছা, তাহলে আপনার যে এই 11-12টা রোগ ছিল, অন্যান্য ডাক্তাররা যে তথ্যগুলো নিয়েছে, ওই রোগের কোন রোগটার সাথে আপনার ঘাম হয়? যেরকম মাথা ব্যথা, কাশি, জন্ডিস, হাঁপানি, ঘন ঘন প্রস্রাব, বমি, আপনার কোন রোগের সাথে ঘাম হয়? মানে আমার যত সমস্যা আছে, আমার কোন সমস্যার সাথে ঘাম, এই যে কটা আমার সমস্যা আছে, এই কটার বাহিরে অন্য কোন রোগের সাথে আমি জিজ্ঞেস করতে না। আপনার তো জিজ্ঞেস করতে যে আপনার আলসারের সাথে ঘাম হয় কিনা, ক্যান্সারের সাথে ঘাম হয় কিনা, ওটি আমার নাই, ডায়রিয়ার সাথে ঘাম হয় কিনা, ওগুলো তো আপনার নেই। আমার যেগুলো আছে এর মধ্যে জিজ্ঞাসা করবেন। জি, ওই কাশি, ঘন ঘন প্রস্রাব, জন্ডিস, হাঁপানি, ওগুলোর মধ্যে আমার মাথা ব্যথা, ওরে বাবা, রোগের শেষ নাই। কোনটার সাথে আপনার শরীরে ঘাম হয়?
কোনটার সাথে আমার বেশি ঘাম হয়? জি, বা কোন রোগের সাথে আপনার পর্যায়ক্রমে ঘাম হয়? কোন রোগের সাথে পর্যায়ক্রমে? কিছুদিন ঘাম, কিছুদিন রোগ, কিছুদিন ঘাম, কিছুদিন রোগ, এরকম? জি। বা রোগ দেখা দিলে ঘাম, রোগের সাথে ঘাম। আমার রোগের লগে কোনো ঘামের সম্পর্ক নাই। আচ্ছা, মহিলা রোগী হইলে জিজ্ঞেস করতাম তার ঋতুস্রাবের আগে পরে সময় ঘাম হয় কিনা? মহিলা রোগী হলে জিজ্ঞাসা করতেন জি, ঋতুস্রাবের আগে পরে সময় কোনো ঘাম হয় কিনা? অডিয়েন্স আপনারা একটু রেডি হন। কি রোগীর জন্য অ্যাম্বুলেন্স লাগবে? কুনিয়াম সাম্বুকাস থুজা, অনন্য মান্নান ভাই। জি, কুনিয়াম সাম্বুকাস থুজা, ধন্যবাদ। এবার কোন রোগের সাথে অল্টারনেটিভ গাম হয় কিনা? না, আমার ঘুমের সাথে গাম হয় না, গামের ওটার সাথে হয় না। আবার ওই বিছানার মধ্যে তো সম্পর্কই নাই, বিছানা গরমে হয় না, বিছানার পাশের অবস্থানেও না, বিপরীত পাশে আমার ঘাম হয় না। কোন রোগের সাথে সম্পর্ক নাই আমার ঘামের, আমারে আপাতত উদ্ধার করার ব্যবস্থা করেন। আর কিছু? যে আচ্ছন্নকর নিদ্রা, নিদ্রা আচ্ছন্ন অবস্থায় আছেন তখন ঘাম হয় কিনা? ঘুমে আচ্ছন্ন বসে আছি, শুয়ে আছি অবস্থা আমার ঘাম হয় কিনা? না, হয় না। উত্তাপের সাথে পর্যায়ক্রমে হয় কিনা? এই উত্তাপ আবার ঘাম, এই উত্তাপ এই ঘাম। জি, তারপর ক্রোধ হেতু, রাগ হেতু, অনেক রাগ করছেন, এই রাগের সাথে আপনার ঘাম হয় কিনা? রাগের সাথে ঘাম। জি, একবার জিজ্ঞেস টেনশন করলে ঘামি কিনা, আবার এখন জিজ্ঞেস ক্রোধের সাথে ঘাম হয় কিনা? জি। আর কিছু বলেন? একটু সঞ্চালন, একটু নড়াচড়া। এটা একবার বলছেন, অডিয়েন্স প্রমাণ আছে। একবার জিজ্ঞাসা করছে আমি কিন্তু রোগী, আমি কিন্তু এত অত্যাচার সইতে পারবো না। শুরু বেদনা সহ, পেটে বেদনা সহ ঘাম হয় কিনা? পেটে ব্যথার সাথে ঘাম হয় কিনা? এই যে অডিয়েন্স, পেট ব্যথার সাথে ঘাম হয় কিনা উনি জানতে চাচ্ছেন। পেটে ব্যথার সাথে ঘাম হয় কিনা, পেট ব্যথার সাথে ঘাম হয় কিনা জানতে চেয়েছেন। আমার পেট ব্যথার সাথে ঘাম হয় না, পেট ব্যথার সাথে ঘাম হয় না। আর কিছু জানতে চাইলে বলতে পারেন। জি, আর কিছু জানতে পারেন? আর কিছু? সামান্য কথাবার্তার সময়, সামান্য কথাবার্তার সময় ঘাম হয় কিনা? জি, ভয়ের সাথে কাশির সাথে, বয়স সাথে কাশির সাথে আমার ঘাম হয় না। জি, আর কিছু রোগের চরম অবস্থায়, রোগের মারাত্মক অবস্থায় আমার ঘাম হয় কিনা? জি, না, রোগের চরম অবস্থায় আমার ঘাম হয় না। আর ঘামলে আপনার শুধু নির্মঙ্গ ঘাম, নিচের অংশে ঘামে, উপরের অংশ ঘামে না, এমন কিনা? জি, না, এমন কোনো সমস্যা আমার নাই। শুধু নিচের অংশ ঘামবে কিংবা উপরের অংশ ঘামবে, এমন কোনো সমস্যা আমার নেই। ঘামলে আপনার মাসি আকৃষ্ট হয় কিনা, মাসি কাছে আসে কিনা? এটা আগেও বলছেন, আবারও বলছেন, ঘামলে আমার কোনো মাসিক আকৃষ্ট হয় না। তাহলে ঘামলে আপনার শীত শীত বোধ হয় কিনা? ঘামলে আমার শীত লাগে না, ঘামলে আমার শীত লাগে না। সঙ্গীতে গান হয় কিনা? জি, সঙ্গীতে গান হয় কিনা? গান শুনলে, গান শুনলে গাম হয় কিনা? না, গান শুনলে আমার কোনো গাম হয় না। অপরিচিত ব্যক্তির উপস্থিতিতে, মানে অপরিচিত ব্যক্তির উপস্থিতিতে গাম হয় কিনা? না, এমনটাও নাই। হঠাৎ সাডেনলি গাম হইতেছে, হঠাৎ গাম? জি, হঠাৎ ঘাম হইতেছে, না, এমন গামও নাই। তারপর আপনার শরীরের ঘাম চাপা পড়ে কোনো চর্মরোগ বা কোনো রোগ আপনার দেখা দিচ্ছে কিনা? গাম চাপা পড়ে কোনো রোগ দেখা দিচ্ছে কিনা? গাম চাপা পড়ে, এই যে আপনারা কিছু উদ্ভট কথা বলেন, ঘাম চাপা পড়ে রোগ দেখা দেওয়া। ঘাম চাপা দেওয়া কোন ওষুধের নাম আপনার জানা আছে? আপনার কোন ওষুধ আছে, রুব্রিক আছে? আছে। অডিয়েন্স একটু বের করেন তো, ঘাম চাপা পড়ে রোগ হয়, একটু বের করে দেন তো। ঘাম চাপা পড়ে কমপ্লেইন দেখা দেয়। এখন তো বলবেন ঘাম কিভাবে চাপা পড়ে, রোগী তো বোঝে না, আপনি তো বুঝেন, শিক্ষক মানুষ, তাই বললাম। ঘাম চাপা পড়ে, জি, ঘাম আগে অনেক বেশি হতো, হঠাৎ করে এখন ঘাম আর হচ্ছে না, এরকম তো। ঘাম চাপা পড়ে, আপনি গরম থেকে এসে শরীরটা গা জুড়ে ওই গরম সহ গোসল করলেন এবং শরীরের মধ্যে ঘামটা বসে গেল, কিংবা গরম থেকে এসে সরাসরি এসি রুমে ঢুকে গেলেন, ঘামটা শরীরে বসে গেল, আর ঘাম হয় না, দীর্ঘদিন পর্যন্ত আর ঘাম হইতেছে না, ওই ঘামটা চাপা পড়ে শরীরে বিভিন্ন রকমের রোগ দেখা দিতে পারে, সমস্যা দেখা দিতে পারে। আমার ঘাম কোনোদিন বসে নাই, চাপাও পড়ে নাই, আল্লাহ ভালো রাখছে। এবার আপনি সামনে বলতে পারেন।
এবং আপনার এই ঘামের সাথে অন্য অন্য শরীরের যে কষ্টগুলো আছে, যে লক্ষণগুলো, কষ্টকর লক্ষণগুলো আছে, ওই লক্ষণগুলো বৃদ্ধি পায় কিনা, শরীরের অন্যান্য কষ্টগুলি বেড়ে যায় কিনা? জি, একটা হচ্ছে বেড়ে যাওয়া, আবার হচ্ছে উপশম হয় কিনা। উপশম হয় না, বাড়েও না, সমস্যা নাই, আপনি সামনে যাইতে পারেন। কোনো বিরক্তিকর ঘটনার পর আপনার শরীরের কোনো অঙ্গ ঘামে কিনা, কোনো বিরক্তিকর ঘটনার পরে শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঘামে কিনা, বিরক্তিকর ঘটনার পরে শরীরের কোনো অঙ্গ, হাত কিংবা পা, মাথা কিংবা বগল, এরকম কোনো জায়গায় ঘেমে যায় কিনা? আমার এমন কোনো সমস্যা নাই, আপনি এবার সামনে বলতে পারেন। আর কিছু? শেষ? উত্তরিত দেন না, আমি যেটা জিজ্ঞেস করি সেটাই বলেন না, নাই না, নাই নাই। অডিয়েন্স আমার না থাকলে আমি কি করব? তুই একটা বলতেন তাইলে একটু পাইতাম। আমার যদি না থাকে, আমি যদি বলতাম, এই যে অডিয়েন্স একটা খবর শোনেন, আমরা মাঝে মধ্যে রোগীকে লিখে দেই যে আপনার মাথা ব্যথা হচ্ছে দীর্ঘদিন থেকে, একটা এমআরআই লিখে দিলাম বা সিটি স্ক্যান লিখে দিলাম। রোগীর মেরুদণ্ডের মধ্যে কোন একটা সমস্যা আমরা মনে করছি যে রোগীর মেরুদণ্ডের মধ্যে কোন একটা জটিল সমস্যা আছে এরকম মনে করে মেরুদণ্ডের মধ্যে কোথাও কোনো এমআরআইটা লিখে দিলে, কোন রিপোর্ট লিখে দিলে রোগীরা টেস্ট করে এসে পরে খেপে যায়, অনেকে মন খারাপ করে যে আপনি এতগুলো টেস্ট দিলেন মাথার জন্য, মাথা ব্যথার জন্য, ওখানে কিছু পাওয়া গেল না। তাহলে আমার মনে হয় যদি ওখানে কিছু পাওয়া যেত তাইলে আমার মনে হয় রোগী একটু খুশি হতেন। যদি মাথার মধ্যে একটা টিউমার পাওয়া যেত ভিতরে, বা কোনো একটা নার্ভ শুকিয়ে যেত, তাইলে মনে রোগী খুশি হতো। আপনি এত যা জিজ্ঞাসা করছেন একটাও আমার নাই, তাইলে এগুলো থাকলে কি আপনি খুশি হতেন? এরকম না থাকে, আমি ডাক্তার খুশি হবো না, ফিসকে তো বেশি আসতো। ও আচ্ছা, ডাক্তার তো রোগ থাকলে রোগীর রোগ নিয়ে আসতে খুশি হয়। যদি রোগীর ডাক্তার গল্প করতেছে তাহলে তো ডাক্তার খুশি হয় না। রোগী ডাক্তার তো রোগ খুঁজছে, তাই তো? জি, ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে অডিয়েন্স ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে যখন পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য আলোচনা চলছিল, কাতরতা, তখন প্রত্যেকটা ক্ষেত্রে বলেছি ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে এই প্রত্যেকটি ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর আজকেও বলেছিলাম জিহ্বার লক্ষণ দিয়ে ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে অনেক সহযোগিতা করতে পারে। আর তার সাথে সুর মিলিয়ে বলছি, আজকে যতগুলি প্রশ্ন করলেন ডাক্তার শাহিদা নাসরিন গাম সম্পর্কে, বাস্তব ওরা যখন এইচআরভি রোগী দেখেন, প্রত্যেকটা রোগীকে ঠিক এভাবেই প্রশ্ন করে ওষুধগুলি বাছাই করার চেষ্টা করেন। আর যদি এইভাবে যদি রোগীর গাম সম্পর্কে কোনো ডাক্তার জানতে পারেন, তাহলে রোগীর ওষুধটি অতি দ্রুত খুঁজে পাওয়া সম্ভব। অডিয়েন্স একটি উদাহরণ দিলে আপনাদের সহজ হবে। কোনো একটি বাচ্চা যদি আপনার বাড়ি থেকে হারিয়ে যায়, বাড়ি থেকে চতুর্দিকে যে রাস্তাঘাটগুলি আছে, কাছাকাছি যে ছোট বাচ্চা হারিয়ে গেল, আপনি যদি চতুর্দিকে লোকজন পাঠিয়ে দিলেন, এই 7-8 জন লোক বাড়ি থেকে বের হয়ে গেল 7-8টি গলি দিয়ে। এখন যদি কেউ মনে করে যে অন্য গলিতে তারা ভালোভাবে খুঁজে নেবে, আমি আমার গলিতে অত ভালোভাবে খোঁজা দরকার নাই, কিছু দেখবো না। এখন এই বাচ্চাটি যে কোন গলিতে বসে আছে, কোন গলিতে খেলছে, কোন গলিতে আটকে রাখা হয়েছে, যদি প্রত্যেকটা গলিতে যদি তন্ন করে যদি ভালোভাবে যদি না খুঁজে, তাহলে এই বাচ্চাটি যেই গলিতে ভালোভাবে দেখা হলো না, অল্প একটু জায়গা খালি ছিল যেটা দেখা হয় নাই, বাচ্চাটা যদি ওখানেই থাকে, তাহলে আপনি এই বাচ্চাটাকে খুঁজে পাবেন কি? আপনার বাসা থেকে চতুর্পাশে যে কটা গলি রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তায় যখন আপনি একজন করে সদস্য পাঠিয়ে দিলেন বাচ্চাটা খুঁজে বের করার জন্য, তার মধ্যে যে গলিতে বাচ্চাটি ছিল আর সেই গলিতে যাকে পাঠিয়েছেন সে যদি অলসতা ক্রমে তন্ন করে যদি না খুঁজে, তাহলে সেই বাচ্চাটিকে যেমনি করে পাওয়া যাবে না। ঠিক তদ্রুপ
যখন কোনো ডাক্তার রোগীলিপি করে সম্ভাব্য ওষুধের কাছাকাছি যেতে চান কিংবা নির্বাচিত ওষুধটি করতে একটি রোগীর জন্য একটি আদর্শ রোগীলিপি করে একটি আরোগ্যকর ওষুধ বাছাই করতে যাবেন, সেই ক্ষেত্রে যদি ঘাম কিংবা ঘুম, পিপাসা কিংবা জিহ্বা কিংবা লালা যদি এর মধ্যে যে কোনো একটা থেকে যদি হালকা ভাবে চলে যান তাহলে সম্ভাব্য ওষুধটি পাওয়া যাবে না। যেমনি করে আপনার বাড়ি থেকে হারিয়ে যাওয়া বাচ্চাটি যেই গলিতে ঢুকেছে বা যেই গলিতে ছিল আর ওই গলিতে যাকে আপনি খুঁজতে দিয়েছেন তার অবহেলার জন্য যেমনি করে বাচ্চাটি খুঁজে পাওয়া যাবে না, অন্য গলিতে ভালোভাবে খুঁজছে, যেই গলিতে বাচ্চাটি ছিল সেই গলিতে যেমনি করে হালকাভাবে দেখার ফলে বাচ্চাটিকে পাওয়া যাচ্ছে না, ঠিক তদ্রুপ রোগীলিপিতে কোনো পয়েন্ট থাকবে না যেটাকে হালকা করে দেখার সুযোগ আছে। রোগীলিপিতে রোগীর নাম থেকে শুরু করে সর্বশেষ যত তথ্য আপনি জানবেন পূর্ব রোগের ইতিহাস পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তন্ন করতে হবে, তাইলে আপনি রোগীর কাঙ্ক্ষিত ওষুধের কাছে যেতে পারবেন। এই কথাই বলছি, এখন থেকে রোগীলিপি করতে গেলে একেবারে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, চুলছেরা তথ্য সংগ্রহ করতে হবে। আপনারা অনেকে বলবেন রোগীকে এত প্রশ্ন করলে আপনারা রোগী কি প্রশ্নের জবাব দিবে? যারা এই কথা বলবেন তাদের কথা জবাব দিচ্ছি এভাবে যে এই যে আমার ডাক্তার শাহিদা নাসরিন এই 100 ঘন্টা প্রশ্ন করছে, নিশ্চয়ই আপনারা দেখতে দেখতে সময় পার হয়ে গেল, আর রোগীকে যখন আপনি প্রশ্ন করতে পারবেন তখন রোগী আপনার কথা শুনতেই থাকবে, জবাব দিতেই থাকবে। কোন সময় পার হয়ে গেল সেই সময় চিন্তা রোগী করবে না, ডাক্তারও সেই চিন্তা করলে চলবে না। আপনার যতটুকু চাহিদা যতটুকু ফিস দরকার আপনি নিয়ে নেন, যতটুকু দরকার আপনি নেন, কিন্তু রোগীর ওষুধটা যেন সঠিক নির্বাচন করা যায় সেদিকে সকলে খেয়াল রাখতে হবে। আজকের এই ক্লাস অডিয়েন্স আপনাদের কেমন লাগলো বা আপনাদের জীবনে এই রোগীলিপি এই যে আলোচনা হচ্ছিল ঘাম সম্পর্কে, আপনাদের রোগীলিপিতে আপনাদের চলার পথে কতটুকু কাজে লাগবে একটু লিখেন, আর এই ক্লাস সম্পর্কে মতামত লিখেন। এই ক্লাস আর কিভাবে চলতে পারে এই নিয়ে আলো কি করা যায় আপনারা এই মতামত লিখতে থাকেন, আজকে ক্লাসের প্রতিক্রিয়া জানতে লিখতে থাকেন। এই ভাগে আপনার প্রতিক্রিয়া জানান আজকে ক্লাস সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগছে, কারণ অনেকদিন আগে ঘাম সম্পর্কে সব তথ্যগুলো পড়ছিলাম, অনেকদিন পর্যন্ত পড়া হয় না এবং ভুলেই গেছিলাম প্রায়, আজকে আবার নতুন করে পড়লাম, এতে আমি উপকৃত হয়েছি। সুবহানাল্লাহ, ওনাকে নিয়ে আসছে পড়াইতে, উনি বলে আজকে পড়তে আসছে। জি স্যার, গাড়িতেও পড়তে আসছে। অডিয়েন্স, ওনাকে ডাকলাম পড়াইতে আর উনি নাকি আজকে পড়তে আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের একটা স্লোগানই আছে, শিখবো শেখাবো, নাকি? জি স্যার, শিখবো শেখাবো। কি রে ভাই, কিউ দিয়ে কি দিলেন? আসসালামু আলাইকুম, অনেক ভালো লাগলো। অডিয়েন্স, ভালো লাগলে হবে না, কাজে লাগাইতে হবে। শুধু ভালো লাগলে হবে না, এই কথা শুনতে ভালো লাগে না। ক্লাসে থাকতে পারছি না কেন পারছেন না? আজ অনেক কিছু নতুন শিখলাম, ঘাম নিয়ে এত প্রশ্ন করা যায় ভাবিনি, সারা জীবন চেম্বারে কাজে লাগবে। আলহামদুলিল্লাহ, তুষারবালা আপনাকে ধন্যবাদ। ঘাম সম্পর্কে আজকে যাদের এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনাদের আইডি থেকে আপনার আইডি থেকে অন্যদেরকে যদি আপনার ভালো লেগে থাকে অন্যদের শেয়ার করে দেন, যারা অন্যরা দেখতে পারে। এই ভিডিওটা আরো 2 বার শোনেন, কারণ আমরা অলস, আমরা পড়তে চাই না। এর মধ্যে আপনারা অনেকেই আছেন যে আপনারা পড়তে চান, কিন্তু আমার কথা বলছি, আমি ব্যক্তিগতভাবে অলস, ভালোভাবে কাজ করতে চাই না, বেশি পড়তে চাই না, যার জন্য। আর যারাই এই মুহূর্তে লাইভে আছেন, যারা আমার মতো অলস আছেন, পড়তে ইচ্ছে করে না, পড়েন না, আপনারা এই ভিডিওটা আরো 2 বার শুনবেন, শুনে কয়েকবার শুনলে আপনাদের হয়ে যাবে, কয়েকবার শুনলে। আর যারা এগুলি দেখতে চান, এছাড়া যদি কোনো ভিডিও দেখতে চান, শুনতে চান, তাহলে আপনারা এসএসআর এর ভিডিওতে ইউটিউবে এসএসআর এর ভিডিও দিলে পেয়ে যাবেন, এসএসআর এর ভিডিও। তবে এই ক্লাসগুলি পাবেন না, এগুলি
পেজে আছে, আইডিতে পাওয়া যাবে। আমার এই পেজের একটা আবুল ফারুকি এই পেজে পাবেন। জাহাঙ্গীর আলম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই ক্লাস থেকে গান সম্পর্কে অনেক কিছু শিখতে পারলাম। স্যার ও আপাকে অনেক শুভেচ্ছা ও দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই দোয়া করছি। ডাক্তার জাহাঙ্গীরের সাথে অনেকদিন কথা নাই, একটু সুযোগ মতো কথা বলে দেবো। মহানসুর জান্নাতি সবাই লিখছে কি, আমি কুয়েত থেকে স্যার এই মাত্র শেষ হলো, এই মাত্র শেষ হলাম। আচ্ছা, কুয়েত থেকে জি, ধন্যবাদ আপনাকে ডাক্তার সাহেব, সবাইকে ধন্যবাদ। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী দিন রাত 9টায়। সেই পর্যন্ত ভালো থাকেন। আগামী দিন কি নিয়ে আলোচনা চলবে সেটা আগামী দিন সকাল 10টার মধ্যে ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে। আগামী দিন রাত 9টায় চেম্বারে বসে লাইভ করতে হয়, যার জন্য একটু দেরি হয়ে যায়। কখনো 9টা, 9:15, 9:20 পর্যন্ত হয়ে যায়। কি করব, ওই যে রুগীরা এখনো বসে আছে, এখন আবার রুগী দেখতে হবে। আর ওই শেষের দিকে এমন অবস্থা হয় যে একটু দেখে যান, যার জন্য দেরি হয়ে যায়। আপনাদের কষ্ট দেই, সেই জন্য দুঃখিত। যাই হোক, সামনে কষ্ট না দিতে হয় সে ব্যবস্থা করে নেব, যাতে করে চেম্বারের টাইমের বাইরে কিছু করা যায় কিনা ভাবছি। চেম্বার টাইমের বাইরে হয়তো পারবো না, তারপর ভাবছি কিছু করা যায় কিনা। অডিয়েন্স ওষুধ কিন্তু আমার দিতে হবে। আপনারা সবাই তৈরি হয়ে যান, আমি একদিন লাইভে থাকবো। আপনারা শুধু আমার রুগীলিপি করবেন। এই মুহূর্তে যারা লাইভে আছেন রুগীলিপি শিখতে থাকেন। আমি একদিন আমার সমস্যা বলতে শুরু করব, প্রয়োজন 2-3 ঘন্টা লাইভ করবো, একটা না। আমি বলবো আমার সমস্যা, আপনারা লিখবেন, আপনারা ওষুধ বাছাই করবেন। আমি আপনাদের আগে ওষুধ বাছাই শিখাবো, কি করে ওষুধ বাছাই করতে হয় সব দেখাবো। তারপরে কি ম্যাডামকে কিনতে হবে 1,80,000 টাকা। ওকে, দেবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। আমার ওষুধটা দিতে পারলে 1,80,000 টাকাই দেবো ইনশাআল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ শেষ দিয়ে দাও।